নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতার শেষ ভিডিওটা, কলকাতা থেকে দিল্লি যাওয়ার, আজকে এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন, বেরোনোর জাস্ট আগের মুহূর্তেই ভিডিওটা শেষ করেছিলাম, তো সেখান থেকেই আজকে শুরু করছি। তো এই যে লাস্ট বারের মতো আমরা ঘরটাকে একটু দেখে নিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব জিনিসপত্র ঠিকঠাক উঠিয়েছে কিনা, কিছু বাইরে থেকে যাচ্ছে কিনা, সব কিছুই দেখে নিচ্ছিলাম একবার দুজন মিলে। তো এই ফাঁকে এসে ওর বাবা একটু ফটোও তুলে নিল। তো মেন তো ওর বাবাই দেখছিল, আমি জাস্ট একটু ভিডিও করছিলাম লাস্ট বারের মতো। এই যে দেখুন, সমস্ত জিনিসপত্র রান্নাঘর থেকে বাথরুমের সমস্ত জিনিসপত্রই এই ঘরের ভেতরে ঢোকানো হয়ে গেছে। আর এই যে দেখুন, কালকে পর্যন্ত এই জায়গাটায় কত জিনিসপত্র ছিল, আজকে একেবারেই পুরো ঘরটা খা করছে। সব কিছুই ওই ঘরের ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে। আর এই যে এখানে একটা বাইক, এই বাইকটা এখানেই থাকবে, এটাকে তালা দিয়ে তারপর চলে যাব। বাকি মেন গেটের চাবি থাকবে একটা দাদার কাছে। এই যে ওর বাবা সব কিছু চেক করে নিচ্ছিল। আর এই যে দেখুন, এখানেই রান্নার জিনিসপত্র সব কিছুই ছিল, এখন আর কিছুই নেই, ঘরটা পুরোটাই ফাঁকা। তো যাই হোক, আমাদের যে ভ্যানটা আসতে বলেছিল আর কি, তো সেটা আসতে বেশ একটু দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়ি সবাই। আমি তো বেরিয়েই পড়েছিলাম। শ্রেয়াস একটু জিদ করছিল, ও কোনো কারণে কান্না করছিল। তো এই যে দেখুন, দিদিদের কাজ চলছে আর আমাদের লাগেজপত্র সব কিছুই প্যাক করা হয়ে গেছে। লাস্ট বারের মতো ওর বাবা ঘরটাকে দেখে নিচ্ছিল। আর এই যে এই দাদার কাছেই চাবিটা থাকবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, পুরো ঘরটাকে রেখে। কতদিনের জন্য রেখে যাচ্ছি সেটা জানি না, আবার কবে আসব। সব কিছুই পিছনে পড়ে থাকলো, এখানে কেউ বাই বলার মতনও নেই। তো আসার সময় মনটা যেমনটাই এক্সাইটিং থাকে, যাওয়ার সময় মনটা তেমনই খারাপ থাকে। এই যে দেখুন, রাম মন্দিরের মাঠ, সব কিছুই যেন আমাদের থেকে পিছনে চলে যাচ্ছে। একটু একটু করে আমরা এগিয়ে পড়ছি। এই যে বাজার, আমাদের বাজারটাকেও পিছনে রেখে আমরা আরও সামনের দিকে ছুটে চলেছি। এখন দুপুর টাইম, সেজন্য বাজারটা বেশ অনেকটাই ফাঁকা। এখন ধরুন ওই 12:30 মতো বাজে। তো দোকানপাট অধিকাংশগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে। মায়ার টানে ছুটে আসতে হয় বছরে এক আধবার এই কলকাতা পর্যন্ত। নিজের মাটি, জন্মস্থান, সেটা তো আর সহজে ভোলা যায় না, তাই না? সেজন্যই সব কিছু ফেলে রেখে ছুটে চলে আসতে হয়। আবার কিছুদিন থেকে আবারও ছুটে চলতে হয় কাজের উদ্দেশ্যে। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমরা হাবড়া চলে এসেছি। এখান থেকে লোকাল ট্রেন নিয়ে, মানে হাবড়া লোকাল নিয়ে সোজা চলে যাব শিয়ালদা। তো ট্রেনটাও এসে দাঁড়িয়ে রয়েছে আর আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছি। না করতে করতেও ব্যাগ বেশ অনেকগুলোই হলো, প্রায় 6টা ব্যাগ হলো ছোট বড় দিয়ে। তো ওর কাকা 3টে নিয়েছে, ওর বাবা 2টো, আর আমার পার্স আমার কাছে, আর শ্রেয়াস আমার কোলে। শরীরটা খুবই অসুস্থ ছিল, যতটা অসুস্থ ছিল আমি তো বুঝতেই পারছিলাম। তারপর ওর বাবা দিল্লিতে আসার পর বলল, ওর বাবাও বলছিল যে মানে ওর বাবাও ভয় পেয়ে গেছিলো যে আমাকে দিল্লি পর্যন্ত নিয়ে আসতে পারবে কিনা। তো এরা সবাই এই লাইন, মানে পার্টিটা ক্রস করে ওরা ওই সাইডে গিয়ে উঠবে গাড়িতে নিচে দিয়ে, আর আমি ওভারব্রিজ ক্রস করে উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো গাড়িটা একবার হুইসেল বেজে উঠেছিল, যার কারণে আমি ভেবেছিলাম হয়তো গাড়িটা ছেড়ে দেবে, যার কারণে আমি দৌড়ে যাচ্ছিলাম। ওরা সবাই নিচে দিয়েই পার হয়ে উঠে এসেছে, আর ওর বাবাও গেটে দাঁড়িয়ে দেখছিল আমি কত দূর পেছনে। তো যাই হোক, এই যে ওরাও ব্যাগপত্র প্যাক করছে আর আমিও দৌড়ে চলে এসেছি। টেনশান তোর বাবারও ছিল যে আমি ওভারব্রিজে একা একা যাচ্ছি, মাথাটা ঘুরে না ওঠে, কেননা ওষুধের ওভারডোজ ছিল, আমাকে দেওয়া হয়েছিল। তো এই যে দেখুন, আমরা ছেড়ে দিয়েছি, মানে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরাও কলকাতা ছেড়ে চলে যাচ্ছি, কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে। ট্রেন জার্নিটা ছোটোবেলা থেকে আমার খুব বেশি পছন্দের। বাস, গাড়ি এ সমস্ত কিছুতে আমি উঠতে পারি না, কেননা বমি হয় প্রচণ্ড। তো ট্রেন জার্নিটাই সব থেকে বেশি ভালো লাগে। আর জানলার কাছে বসেই এই যে ক্ষেত, হলুদ সর্ষে ক্ষেত, সবুজ সবুজ ঘাস ক্ষেত, মানে ধান ক্ষেত আর কি, গম ক্ষেত, সবজি তরকারির অন্যান্য রকম রং, মাঝে মাঝে 2-1টা খেজুর গাছ, সাথে রেল লাইনের পাটি, সব কিছুই দেখতে যেন খুব বেশি ভালো লাগে, আমাকে অনেক বেশি মুগ্ধ করে। তো জানলার কাছেই বসেছিলাম, তবে জানলার কাছে না, একেবারে একটা সিট দূরে। তো
তো সেখান থেকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সমস্ত সব কিছুই যেন মনে হচ্ছিল আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আর আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। অসুস্থ থাকার কারণে এই যে ভিডিও করা, এটা ওর বাবার একটু অপছন্দই হচ্ছিল। বলছিল, এমনি তোমার এতটা শরীর খারাপ, তারপর তুমি আবার ভিডিও করছো, হাত থেকে যদি ফোন পড়ে যায় তাহলে তো আরও ঝামেলা হয়ে যাবে। সেজন্য হাতটাকে আমি আর জানলার বাইরে তো বের করিনি, মানে জানলার থেকেও একটু বেশ ভিতরেই রেখেছিলাম। তো এই যে দেখুন, সব কিছুই ছেড়ে ছুটে চলে যাচ্ছি। একে একে কাছের স্টেশনগুলো ছেড়ে দিয়ে এবার চলে এসেছি দমদম জাংশন। এখান থেকে আরও একটু সামনে আমাদের গন্তব্যস্থান এই ট্রেনের, সেখানে গিয়ে নামবো। তা এই যে দেখুন, কথা বলতে বলতে অন্য একটা এক্সপ্রেস ট্রেন আর কি আমাদের ক্রস করে চলে যাচ্ছে। এটাও হয়তো কোনো দূরপাল্লার রাস্তায় জার্নি করবে। তো এই যে একটা ট্রেনে যেতে যেতে যে অন্য একটা ট্রেন সাইড দিয়ে চলে যায়, এটাও আমাকে খুব বেশি আকর্ষিত করে, এটাও দেখতে খুব বেশি ভালো লাগে। আর আজকে টোটাল এই জার্নিতে অনেকগুলোই এরকম ট্রেন মানে যেতে দেখেছি। এই যে দেখুন, একটা যেতে না যেতে পেছন থেকে আরও একটা চলে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলোই খুব বেশি ভালো লাগে। আর যতই যা হোক, নিজের এলাকার একটা টান, নিজের এলাকার সব কিছুই যেন বেশি ভালো লাগে, বেশি মুগ্ধ করে। কর্মক্ষেত্রে দূরে থাকতে হলেও নিজের এলাকার সব কিছু তো সব সময় আকর্ষণ করেই থাকে, যেন হাত ছানি দিয়ে ডাকে। আর সেজন্যই সব কিছু ছেড়ে ছুড়ে কয়েকটা দিনের জন্য চলে আসতে হয় এই জন্মভূমির মাটিতে। সামনের সিটটা খালি হয়ে যাওয়ার পর স্নেহা সেখানে গিয়ে বসেছিল, আর আমি এই সাইডের জানলার কাছে। তা স্নেহাও যেমন বাইরের যে দৃশ্য সেটার লোক উঠাচ্ছিল, আর আমিও ঠিক তেমনই, আমারও একটু সুবিধা হয়েছিল। আর এই যে দেখুন, ট্রেনের যে পার্টিগুলো যখন ক্রস করে কি সুন্দর ওরা লাইনটা চেঞ্জ করে দেয়। এরপর আমরা আরও সামনে এগিয়ে এসেছি, প্রায় শিয়ালদার কাছে কাছে। একটু বাদেই আমাদের নামার পালা। তো শিয়ালদার কাছে কাছে আসতেই ট্রেনটা বেশ অনেকটাই স্লো হয়ে গেছিলো, কেননা হয়তো বা প্ল্যাটফর্ম মানে কোনটায় দেবে সেটাই এখনও ডিসাইড হয়নি, অন্যান্য ট্রেন হয়তো আছে দাঁড়িয়ে। সেজন্য বাড়ি থেকে যখন ভ্যানটা আসতে একটু দেরি করেছিল, তো আমাদের মেন ভয় ছিল হাবড়া লোকালটা ধরতে পারবো কি না পারবো সেটাই। কেননা হাবড়া লোকাল যদি না ধরতে পারি তাহলে ওই চলতি ট্রেনে এত জিনিসপত্র নিয়ে উঠতে পারাটাই একটা খুব বেশি দুষ্কর ব্যাপার হয়ে উঠতো। তো যাই হোক, ট্রেনটা পেয়েছিলাম। আর এই যে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, হাবড়া লোকাল দাঁড়িয়ে আছে, আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এরপর যে আমাদের এক্সপ্রেস ট্রেনটা আছে, মানে রাজধানী এক্সপ্রেস, সেটা বেশ একটু পরেই, প্রায় ঘন্টাখানেক পরে আছে, সেজন্য খুব বেশি একটা ব্যস্ত আজ নেই। আর এই যে দেখুন, এখানে কত যাত্রীরা বসে আছে শিয়ালদার ভেতর, স্টেশনের ভেতর। তো আমরা একটু আস্তে করেই যাচ্ছি, কেননা আমার কোলে শ্রেয়াসও আছে, সাথে একটা পার্স আছে। আর শরীরটা তো খুব বেশি একটা ভালো না, মাঝে মাঝে মাথা ঘুরছিল, যার কারণে ওর বাবা খুব বেশি একটা মানে তাড়াতাড়ি হাঁটায়নি আর কি, আস্তে আস্তেই হেঁটে এসেছি। এরপর আসার পর আমি বলছিলাম একটু ওয়াশরুমে যাওয়ার আছে, সেজন্য আমি আর ওর বাবা একটু বেরিয়ে পড়েছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। আর শ্রেয়াসও ছিল আমাদের সাথে, স্নেহা আর ওর কাকা বসেছিল। তো ওর বাবা যখন গেছিলো ওয়াশরুমে, তখন আমি এই বাইরে দেখি একটা অ্যাকোরিয়াম, দেখতে খুবই সুন্দর লাগে। আমার অ্যাকোরিয়াম তো এতটাই ভালো লাগে, যদি আমার ঘরে জায়গা হতো তাহলে অবশ্যই আমি একটা অ্যাকোরিয়াম লাগানোর চেষ্টা করতাম, কিন্তু যেহেতু ঘরে জায়গা নেই সেজন্য আর হয়ে ওঠে না। তো এই যে দেখুন, অ্যাকোরিয়ামটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আর ক্যামেরায় কোনো একটা সেটিং অন হয়ে গেছিলো যেটা আমি বুঝতে পারছিলাম না, যার কারণে এই অ্যাকোরিয়ামটা জুম করে আপনাদের দেখাতে পারলাম না। তো অ্যাকোরিয়ামটা দেখতে সত্যি খুব সুন্দর ছিল, আর অ্যাকোরিয়ামটা এতটাই বড় ছিল, মাছগুলো কত সুন্দর খেলছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো দেখে বেশ একটু সময় কেটে গেল। এরপর এই যে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়ে গেছে, এই যে হলুদ রঙের যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে ওটাই, সাইডে একটা অন্য গাড়ি। তো ওরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে, আর আমি বসেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর পরে এসে আমাকে ওর বাবা নিয়ে যাচ্ছিল। তো ওর বাবা ওরা সামনে ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে, আর আমি পেছনে, আমি আর শ্রেয়াস একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে আস্তে আস্তে আর কি, কেননা ট্রেনটা এখানেও দাঁড়াবে বেশ অনেকটাই সময়, যার কারণে খুব বেশি একটা দাঁড়া তো ছিলই না। তো এই যে দেখুন, স্নেহাও ধীরে ধীরে চলে যাচ্ছে, মানে ও একটু সামনে আছে, আর আমি আর শ্রেয়াস একটু আস্তে আস্তে যাচ্ছি। আর আমাদের যে বগিটা ছিল, মানে যে সিটটা ছিল, সেটা ছিল একেবারেই লাস্টে, মানে অনেকটা রাস্তা এখান থেকে হাঁটতে হয়েছিল, প্রায় 7 থেকে 10 মিনিট
কন্টিনিউ হাঁটার পর গিয়ে তারপর মানে ট্রেনে আমাদের যে সিট সেটাই ছিল। এই যে সাইডে আরও একটা ট্রেন চলে এসেছে আর আমরা হেঁটে চলেছি ট্রেনটার একেবারেই লাস্টের দিকে। আর আমি এখানে একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, তার কারণ যদি জোরে জোরে হাঁটি তাহলে শ্রেয়াস তো হাঁটতে পারবে না, ও বলবে কোলে নাও, তো কোলে নেওয়ার মতন শক্তি আমার এই মুহূর্তে ছিল না। এরপর এই যে ট্রেনটায় উঠে পড়েছি, আমাদের সিটও পেয়ে গেছি। তো এই যে ওরা ব্যাগপত্রগুলো জায়গা মতন রাখছিল আর কি, আর যে মিষ্টি ছিল সেগুলো নিচে চাপা পড়ে গেছিলো, সেটাই উপরে বের করার চেষ্টা করা হচ্ছিল। আর এখানে এই যে শ্রেয়াস একটু বিস্কিট খেয়ে নিচ্ছিল, এই চিনির বিস্কুট, এটা এর ভেতরে চিনি দেওয়া আছে। তো ও একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, মানে মিষ্টি জিনিস, সেজন্য ও টুকটুক করে বিস্কিট দুটো খেয়ে নিচ্ছিল। আর এই যে যারা অপেক্ষা করছে যাত্রীরা, একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর আমরা শিয়ালদাকেও বাই বাই বলে দিলাম। তো আগামী 16-17 ঘন্টার জন্য এটাই আমাদের ঘর, এখানেই থাকতে হবে। তো শিয়ালদা স্টেশনটাকেও বাই বাই করে আমরা চলে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আর শিয়ালদা ছাড়ার পর একটু পরে এই যে হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজ যখন শুরু ছিল তখন আমি বুঝতে পারিনি, যার কারণে মানে যখন বুঝতে পেরেছি তখন ক্যামেরা বের করে ভিডিও শ্যুট করতে করতে ব্রিজটাই শেষের পথে চলে এসেছিল, মানে শেষের কিছুটা সময় আর কি ক্যাপচার করতে পেরেছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়ি চলার পর আমরা চলে এসেছি ধানবাদ স্টেশনে, মানে বাংলার থেকে, এই ধানবাদই বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার আর কি। এরপর থেকে সব হিন্দি চালু হয়ে যাবে। তো আমরা রাতের বেলায় চলে এসেছিলাম, এই মানে রাতের বেলায় মানে সন্ধ্যা ঘুরে গেলে আর কি। স্টেশনটা দেখতে বেশ অনেকটাই সুন্দর, বেশ অনেকটাই বড়, আর অনেক বেশি লাইটিং লাগানো ছিল, যার কারণে ভিডিও করতে না চাইলেও একটু করেই নিলাম। ধানবাদের ট্রেনটা বেশ একটু সময় দাঁড়িয়েছিল, হয় মানে 2-5 মিনিট হয়তো। তো ওর বাবা নেমে গিয়ে এই শ্রেয়াসের জন্য একটু আমুল কুল নিয়ে এসেছিলো, কেননা এ রাত্রে দুধ খায়, তো ট্রেন তো সবসময় দুধ চাইলেই পাওয়া যায় না, যার কারণে এই আমুল কুলটা নিয়ে এসেছিলো, যাতে রাত্রেবেলায় ঘুমের মধ্যে যদি চায় তাহলে এটাই দেওয়া যেতে পারে। এরপর ধানবাদ থেকেও ছেড়ে দিয়েছিল, আর এই যে স্টাফ এসে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিল। তারপর মানে এই যখন ময়লাগুলো পরিষ্কার করেছিল তখন আর কি সকলের ডিনার শেষ হয়ে গেছিলো, যার কারণে ময়লাগুলো একবার পরিষ্কার করে নিচ্ছিল। এরপর যে যার বিছানাপত্র করে শুয়ে পড়ার প্রস্তুতি করছিল। আর এদিকে শ্রেয়াস ওর কাকার কাছে গিয়ে এই যে গেম খেলছিল। গেমটা খেলতে ও এতটাই এক্সপার্ট, আর আজ থেকে নয়, যখন এর 2 বছর বয়স তখন থেকেই এই গেমটা খেলতে ও এতটাই এক্সপার্ট যে কি বলবো, মানে আমরাও হয়তো পারবো না, হয়তো না, আমি তো পারবোই না। তো এর গেম খেলা দেখে দুজন লোক আর কি এর গেম খেলাটা ফলো করেছিল। অনেকক্ষণ দেখার পর তারা আর কিছু না বলে থাকতেই পারলো না, শেষমেশ তারা জিজ্ঞেস করেই ফেললো যে আপনার বাচ্চার এজ কত। এই এজে এ এত স্পিডে, এত ফাস্ট আর এত এক্সপেরিয়েন্সের সাথে গেমটা খেলছে, তো আসলেই তারা মানে না বলে আর থাকতে পারলো না। এরপর ওর কাকা ওকে উঠিয়ে একটু মাথার নিচে বালিশ দিয়ে দিচ্ছিল, তারপরেও ওর গেম খেলা চালুই ছিল। এরপর রাত কটা বাজে সেটা খেয়াল নেই, ঘুমের ভেতর উঠে দেখি একটা স্টেশনে দাঁড়িয়েছে, সেখানে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। তারপর আমি আর স্নেহা অনেক রাত পর্যন্ত দুই মা মেয়ে মিলে গল্প করেছি, কেননা আমার একবার ঘুমানোর পর যখন ঘুম ভেঙে যায়, ওষুধের মানে যে একটা ইয়ে থাকে, তেজ থাকে, সেটাই আর কি বের হচ্ছিলো। আমার আর ঘুম আসছিল না, প্রচুর গরম লাগছিল, কখনো প্রচুর গরম লাগে, কখনো প্রচুর ঠান্ডা। আর এই যে পরের দিন সকালে চলে এসেছি, আর সূর্যমামাটাও পূর্ব আকাশে উঁকি দিয়েছে, সেটাই দেখছিলাম বসে বসে, আর একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। তবে যত এখানে একটু সূর্য দেখা গেলেও যত সামনের দিকে যাচ্ছিলাম সূর্যটা যেন ততটাই গায়েব হয়ে যাচ্ছিল। এরপর এই যে দিল্লি চলে এসেছি, সূর্য তো নেই, সাথে এতটাই মানে আবহাওয়া খারাপ এখানকার। 10 দিন আগে যখন আমরা গেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল, আর 10 দিন আমরা কোথার থেকে কোথায় ঘুরে চলে এলাম ফিরে, তারপরেও দিল্লির মৌসুম কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, সেরকমই আছে। এই যে এখন দুপুর প্রায় 12টা নাগাদ বাজে, তো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে। তো এই যে একটা প্ল্যাটফর্মের কাছ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা, এটা মানে আমাদের প্ল্যাটফর্ম নয়, মানে আমাদের স্টেশনটা ছিল নিউ দিল্লি। আর এই যে দেখুন বন্দে ভারত ট্রেন, যেটার বর্তমানে ভারতে প্রচুর চাহিদা। এই গাড়িটা নতুন লঞ্চ হয়েছে, ওর বাবাও বলেছে আমাদের অবশ্যই একবার এই বন্দে ভারত ট্রেনে মানে সফর করাবে আর কি, জার্নি করাবে। তো সেটারই অপেক্ষা, যেই যাচ্ছে না কেন এই বন্দে ভারত মানে যেই চড়ছে তার মুখেই প্রচুর নাম, আর প্রচুর পরিমাণে লোক
বন্দে ভারতের মানে চাহিদাটা এতটাই বেড়েছে যে বন্দে ভারতের টিকিটও পাওয়া যাচ্ছে না। সব রুটে ছাড়েনি, কিছু কিছু রুটে ছেড়েছে। তো আমাদের দিল্লি থেকে কলকাতা রুটে এখনও বন্দে ভারত ট্রেনটা ছাড়েনি। তো যাই হোক, বন্দে ভারত ট্রেনটা বাইরে থেকে এক ঝলক হলেও এই প্রথমবার দেখা পেলাম। এরপর এই যে একটা রাজধানী, এটা হাওড়ায় যাবে দিল্লি থেকে, মানে নিউ দিল্লি টু হাওড়া। তো এটাও একটা এক্সপ্রেস ট্রেন, আর আমাদেরটাও প্রায় চলে এসেছে স্টেশনে। এখন আমরা নামবো। এখানে নামার পর তারপর যেতে হবে মেট্রোয় করে আমাদের কাছের স্টেশন, সব থেকে মেট্রো স্টেশন কাছের যেটা সময়পুর বাদলি, সেখানে যেতে হবে। তো সেখানে যেতেও কমসে কম 1.5 ঘন্টা মতন লাগবে মেট্রোর ভেতর। তারপর সময়পুর বাদলি থেকে একটা টোটো নিয়ে বা রিক্সা নিয়ে যাই হোক যেতে হবে আমাদের ওখানে। সে ওই টোটোর ভেতর যেতে হবে আরও প্রায় আধ ঘন্টার মতো। তো এই যে দেখুন ট্রেনটা থেমে গেছে, সবাই নেমে পড়েছে, আমরাও নেমে পড়েছি। এরপর এই যে ওভারব্রিজটা দিয়ে আমরা উপর দিকে যাচ্ছি। আর গতবার যখন এসেছিলাম মানে গত জুন মাসে, তখন ঠিক এই জায়গাটাই স্নেহাকে ধরেছিল টিটিতে, তো ওর টিকিট নেই কেন। তো যাই হোক, আমাদের কাছে টিকিটটা ছিল না। আমি এই সমস্ত ব্যাপারে খুব বেশি একটা জানি না বা পারি না। তো টিটি যখন আমাকে দাঁড় করালো, আমি তো কী করবো বুঝেই পারছিলাম না। তারপর দাদা ছিল, দিদি ছিল, ওদেরকেই ডাকছিলাম যে ও দাদা ও দিদি দেখো টিটিতে ধরেছে। কী বলবো, আমি তো নিজের ভিতরে আমি বুঝতেই পারছিলাম না কী করবো না করবো। তারপর দাদা ফোন করলো, ওর বাবার কাছে টিকিট ছিল, হোয়াটসঅ্যাপে টিকিটটা পাঠিয়ে দেওয়ার পর টিটিকে দেখালে তারপর আমাদের ছেড়ে দিল। এরপর ওর বাবা এই শর্টকাটটা নিয়েছিল যে এসকেলেটারে নামা যাবে, তাহলে আর ব্যাগটা কমসে কম উঠিয়ে নামানো লাগবে না, এসকেলেটারে দাঁড়ালেই নামিয়ে নেবে। তো সেটা তো আর হলো না, কপাল খারাপ থাকলে যা হয়। উপরে ওঠার স্কেলেটারটা চালু ছিল, কিন্তু উপর থেকে যে নিচে নামার স্কেলেটারটা ছিল সেটা বন্ধই পড়েছিল, সেজন্য শর্টকাট নিয়েও কোনো লাভ হলো না, সেই হাতে করেই নামাতে হলো। আর এই যে দেখুন স্টেশনটা কত সুন্দর আর কত অনেকটাই বড় জায়গা জুড়ে নিয়ে। আমি যখনই বাইরে আসি শুধু এই ইঞ্জিনিয়ারদের মানে কাজ কামগুলো দেখি যে টেকনোলজি কতটা মানে অ্যাডভান্স হয়ে গেছে, যে কতটা মাটির নিচে আবার কতটা মাটির উপরে কিভাবে তৈরি করে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে। জাস্ট এই যে রাস্তাটা ক্রস করে এই যে দেখুন মেট্রো স্টেশনের প্রবেশদ্বার। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে এত বড় একটা স্টেশন আছে বা এত বড় একটা মানে ক্রিয়েটিভিটি। যাই হোক, তো সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। ভেতরটা দেখলে জাস্ট মাথা ঘুরে যায়। যদি 5 মিনিট দাঁড়িয়ে ভাবা যায় যে মাটির নিচেই এত বড় একটা স্টেশন বা এত বড় একটা মানে কনস্ট্রাকশনের কাজ কিভাবে করেছে মাটির নিচে, শুধু মাটির নিচেই না, মাটি থেকে 2-3 তলা নিচে, মানে মাটির উপরে 3 তলা বিল্ডিং করলে যতটা উপর পর্যন্ত যায়, মাটির ঠিক নিচে ততটাই গভীরে কিভাবে এত কাজবাজ করেছে ইঞ্জিনিয়াররা, কিভাবে এত হাই টেকনোলজি, সেটাই শুধু ভাবি দাঁড়িয়ে। তো দাঁড়ানোর তো সময় থাকেই না, তারপরেও জাস্ট অবাক করে দেয় আমাকে যে এই যে দেখুন আমরা ভেতরে চলে এসেছি। আর শুধু ভেতরেই না, বেশ অনেকটাই ভেতরে, মাটির অনেকটাই গভীরে। আর এখান থেকেই যে মনে হচ্ছে এটাই শেষ, কিন্তু এটাই শেষ না, আরও মাটির গভীরে চলে যাচ্ছে। এই যে দেখুন এই যে সিঁড়ি, এখানে আরও মাটির নিচে চলে যাচ্ছি। আর এখানে দাঁড়ালে বোঝাই যায় না মাটির নিচে আছি কি মাটির উপরে আছি, জাস্ট ভাবলেই মনে হয় যে আমরা তো মাটির নিচে, এরকম সুন্দর একটা জায়গা, এটা মাটির নিচে কি উপরে সেটা বোঝার তো উপায় নেই। তবে যখন যেহেতু জানি যে এটা মাটির নিচে, তাহলে এটাই যখন মাথার ভেতরে আসে যে আমাদের মাথার উপর মানে না জানি রাস্তা আছে কি, মেট্রো স্টেশন কি, রেল স্টেশন কি আছে, গাড়ি ঘোড়া চলছে নাকি কি, তো সেটাই ভাবলে একটা অবাক করা বিষয় যে মাটির নিচে একেবারেই পারফেক্টভাবে মনেই হচ্ছে না যে এটা মাটির নিচে কি মাটির উপরে। আর মাটির নিচে, শুধু মাটির নিচে না, সেটাই তো বলছি বারবার যে মাটির কতটা নিচে। আমি যখন প্রথম কয়েকবার এসেছি এখানে, তো সত্যি কথা বলতে কি আমি বুঝতেই পারিনি যে এটা মাটির নিচে আর এতটাই নিচে। তারপর একদিন কথায় কথায় বাবা বলছিল যে মাটির এতটা নিচে থেকে তুমি এসেছো বা আমরা এসেছি। তারপর থেকে যখনই আসি যাই তখন শুধুই ভাবি যে আসলে মাটির কতটা নিচে আমরা চলে এসেছি, আর আমাদের উপরে না জানি কী হচ্ছে মাথার উপরে, মানে মাটির উপরে আর কি। তো এই যে দেখুন এই স্টেশনটা শুধু ছোটো মোটো জায়গা না, অনেকটাই বড়, আর এতটা ম্যানেজমেন্ট, এতটা পরিষ্কার মাটির নিচে, মানে কি বলবো, আমি জাস্ট অবাক হয়ে যাই, কিছুই বলার নেই। তো এখানে ওর বাবা বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল, আমরা আগে চলে এসেছিলাম, কিন্তু সামনের দিকে গিয়ে দেখি ওর বাবাই আগে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরাই পিছিয়ে পড়ে আছি। তো তারপর আমাদের ব্যাগগুলো সব রাখা হলো, আর ওর বাবা গেছিলো টিকিট নিতে। আর এই যে দেখুন উপরের যে সমস্ত কাজ, এই সমস্তটাই কিন্তু মাটির নিচেই আছে। এরপর আমরা উঠে পড়েছিলাম মেট্রোতে।
বেশ কয়েকটা স্টেশন আসার পর যখন মাটির উপরে এসেছে তখন মানে শ্যুট করতে পেরেছি আর কি, কেননা ওই স্টেশনে প্রচুর ভিড় ছিল, যার কারণে ফোন বের করা তো দূরের কথা, মানে ওঠাই এক প্রকারের মুশকিল ছিল। প্রচুর ভিড় ছিল, ছেলে মেয়ে নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে ওঠা। তারপর চলতে চলতে চলে এলাম আমাদের সবথেকে কাছের স্টেশন সময়পুর বাদলি। এই স্টেশনটা লাস্ট, মানে এর পরে আর কোনো স্টেশন নেই। তো এখানে পুরো মেট্রোটাই খালি হয়ে যায়, বা এখানে আস্তে আস্তে সমস্ত মেট্রো খালি হয়ে যায়। এখান থেকে নেমে তারপর আমরা একটা টোটো নিয়েছিলাম, আর এই টোটোটাতে যাচ্ছিলাম আমাদের বাড়ি। তো যাওয়ার সময় বারবার একটা কথাই মনে হচ্ছিল, যে যেদিন আমরা ঘর থেকে দিল্লিতে গেছিলাম সেটা তো আপনাদের বলেছিলামই, একটা না দুটো না তিনটে অটো চেঞ্জ করে গেছিলাম। আধা ঘন্টার রাস্তা আমরা প্রায় 1.5 ঘন্টায় গিয়ে পৌঁছেছিলাম, কেননা প্রথম অটোতে উঠলে কিছু দূর যাওয়ার পর প্রথম অটোটা খারাপ হয়ে যায়, দ্বিতীয় অটোতে উঠলে তারপর সেটাও কিছু দূর গিয়ে সেটারও চার্জ শেষ হয়ে যায়, আর তৃতীয় যে অটোটা সেটা তো পাচ্ছিলামই না, জাস্ট মানে এক প্রকারে হাতে পায়ে ধরার মতন অবস্থা। তাতে একটা সাওয়ারি ছিল, মানে একটা প্যাসেঞ্জার ছিল আর কি। তো তাকে হাত পায়ে ধরে নামিয়ে দিয়ে বললাম যে আমরা এরকম বিপদে পড়েছি, আমাদের যদি না নামিয়ে দেন তাহলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো কপাল খারাপ থাকলে যা হয়। তারপর মেট্রো যখন গেছিলাম, তো মেট্রোটাও এমনভাবেই চলছিল, মনে হচ্ছিলো যেন মেট্রোকে নেমে ধাক্কা দিতে হবে, মানে চলছিলই না। জাস্ট যেখানে স্টেশনে কোথায় কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ায়, সেখানে 4 মিনিট 5 মিনিট করে এক একটা স্টেশনে দাঁড়াচ্ছিল। তা দেখে তো মনে হচ্ছিলো আজকে ট্রেনটা হয়তো সত্যিই মিস করব। এরপর এই যে ঘরে এসেছি, ঘর যেমন রেখে গেছিলাম সব জায়গায় পর্দা দিয়ে বা ওড়না দিয়ে সব কিছু সেরকমই আছে। তো 10 দিনে তো খুব বেশি ময়লা পড়েনি। তো এই যে সেই পুরনো ঘরটায় চলে এলাম। তো বন্ধুরা, পেটে প্রচণ্ড টান ধরেছে, ঝটপট করে রান্নাবাড়া করে কিছু খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।